কি করলি? ইচ্ছে করে আমার পায়ের উপর ঝাড়ু দিলি নাকি? না না না, আমি ইচ্ছা করে দেই নাই। বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে দেই নাই। আমি চোখে দেখতে পারি নাই। ইচ্ছে করে দিসনি, চোখে দেখতে পাসনি কেন? চোখ কি আকাশের উপরে রেখে তারপর এখানে কাজ করছিলি? ফালতু মহিলা জানো কোথাকার। এই তোদের মতো এই ফালতু মহিলাদের কাজ দেয় কে? আমি তো এইটাই বুঝি না যে ইচ্ছে করে মানুষের পায়ে তুই লাগিয়ে দিবি। আপনি বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে লাগাই নাই। আপনি শুধু শুধু আমারে বকাবাদ্য করতেছেন। বারবার একই কথা বলছিস তাই না? ইচ্ছে করে করিনি, ইচ্ছে করে করিনি। বেয়াদবের বাচ্চা জানো কোথাকার, ইচ্ছে করে করিসনি তাই না? মা তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস? কি কি বললি তুই? সামান্য এই ঝাড়ুদার মহিলা তোর মা? ছি 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 ছি। আমি কিনা সামান্য একটা ঝাড়ুদারের সাথে একই ক্লাসে পড়ি, একই ভার্সিটিতে পড়ি। ভাবতেও আমার লজ্জা লাগছে। আরে তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তোকে এই অধিকার কে দিয়েছে? তুই কেন মারলি আমাকে? তুই আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস, আমি তোকে থাপ্পড় দেব না? শোন, তোকে যে আমি এখানে পুঁতে ফেলিনি সেইটাই তোর ভাগ্য। আচ্ছা, খুব বড় বড় কথা তাই না? আর তোর এই ঝাড়ুদার মা যে এই রাস্তা ঝাড়ু দিতে গিয়ে আমার এত দামি জুতা নোংরা করে দিল, তার বেলা কি হবে? তোকে কি আমার মা চেনে নাকি তোর সাথে কোনো শত্রুতা আছে যে তোর পায়ের উপর থেকে ঝাড়ু দিতে হবে? শোন, মা রাস্তা ঝাড়ু দিচ্ছিল, হয়তো দেখতে পাইনি, তাই বলে তুই একটা বয়স্ক মানুষকে এভাবে ফেলে দিবি? এই, তোর মায়ের সাথে যদি এমন কাজটা কেউ করতো তাহলে তুই কি চুপ করে বসে থাকতি? খুব চোটপাটে কথা বলছিস আমার সাথে তাই না? তুই হয়তো আমার সম্পর্কে কিছুই জানিস না। আমাদের সম্পর্কে তোর কোনো ধারণা নেই। শুধুমাত্র এই ঝাড়ুদারের জন্য তুই আমার গায়ে হাত তুলেছিস, আমাকে অপমান করে কথা বলেছিস। এর ফল তোকে ভোগ করতেই হবে। তুই আমার গায়ে হাত তুলেছিস তো, এর জন্য তোর কঠিন ফল ভোগ করতে হবে। কথাটা মাথায় ঢুকিয়ে নিস। মা, মা তোমার কোথাও লাগেনি তো? না বাবা, লাগে নাই। তোমাকে কত করে বলেছি রাস্তাঘাটে ঝাড়ু দেবে না, তুমি কেন এগুলো করতে যাও? চলো মা, বাসায় চলো, এগুলো করতে হবে না, চলো এসো। অপমানিত হয়ে কেমন লাগলো? হ্যাঁ, কতবার করে বলছি মা, তুমি ঝাড়ুদারের কাজটা ছেড়ে দাও। তা না, তুমি আমার কোনো কথা শোনো না। আজকে তুমি যদি ঝাড়ুদারের কাজটা ছেড়ে দিতে তাহলে ওই সামান্য মেয়েটা তোমাকে অপমান করতে পারতো না। বাবারে, এই কাজটা যদি আমি ছাইরা দেই তাহলে আমাদের সংসার কি কইরা চলবো? তুই আমি কি খায়া বাসু? দেখ, এই সমাজে কোনো কাজই ছোট না। এই সমাজে থাকতে হইলে ঝাড়ুদার লাগবো, সুইপার লাগবো, এই যে মুসার, ব্যবসায়ী, তারপর বড় লোক, সবারই প্রয়োজন আছে। যে কইছে ওর জানায় ভুল আছে, মন মস্তিষ্ক খারাপ, সেই জন্য কইছে। কোনো কাজেই ছোট না, সব কাজেই সমান। মা, আমি বড় হইছি, আমি তো ইনকাম করতে পারি, তুমি তো আমাকে ইনকাম করতে দাও না। আচ্ছা, তুমি আমাকে বলো যে আমি পড়াশোনা করি বিধায় আমি অন্য কোনো কাজ করতে পারবো না। আমি টিউশনি তো করাতে পারি, 2টা টিউশনি করাই। আমি আর 2টা টিউশনি করাই, আবার 4টা টিউশনি যদি আমি করাই তাহলে তোমার কষ্ট করতে হয় না, তুমি তাও তোমায় করতে দাও না। না বাজান না, এই কথা কইস না। এমনিতেই তুই 2টা টিউশনি করস, ঠিক মতো খাইতে পারস না, বাসায় আসতে পারস না। আরো 2টা টিউশনি করতে গেলে তোর কি হাল হইব জানোস? এই মাথাটা যা আছে সব শেষ হয়ে যাইব, তোর লেখাপড়া করা ক্ষতি হইব। দরকার নাই, আমি একটু কষ্ট করি, তাতে কিছু আসে যায় না। আরে আমার তো শরীরের কষ্ট, আর তোর তো খরচ হইব ব্রেইনের। ব্রেইনের কষ্ট হইলে ব্রেইনের খরচ হইলে তুই লেখাপড়া ভালো করবি না। আর আমার আশা, স্বপ্ন সব নষ্ট হয়ে যাইব। মা, তুমি আমার কথা চিন্তা করছো? আমাদের সংসারে তুমি আর আমি ছাড়া কি আছে বলো তো? তোমার চিন্তা করার মতো কোনো মানুষ আছে আমি ছাড়া? বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তোমার কথা চিন্তা করতো, কিন্তু চিন্তা তো আমার করতে হয় মা। সারাটা দিন কত কষ্ট করো তুমি। আমি আসলে একটা কুলাঙ্গার সন্তান, আর তা না হলে কি আজকে আমার মাকে দিয়ে তো কষ্ট করাতে হয়? ঠিক আছে, আমারে নিয়ে তো চিন্তা তুই এই করবি। এই জগতে আমার আর আছে কেডা আমারে নিয়ে চিন্তা করা? তবে এখন না,
এখন তোরে নিয়ে চিন্তা করার সময় হয়েছে আমার, তোরে মানুষ করার সময় হয়েছে আমার। তুই যখন চাকরি করবি, ভালো একটা ইনকাম করবি, তখন আমারে নিয়ে চিন্তা করতেইব না। আমি সব কিছু চাইরা দিব, এই বাড়িতে বইসা থাকবো, আল্লাহ আল্লাহ করবো, নামাজ করবো, তোরে সুন্দর টুকটুকা একটা, তোরে সুন্দর দেখে বিয়ে করামো, লাল টুকটুকা একটা বউ বাড়িতে আনবো, বাচ্চা কাচ্চা হইব, নাতি নাতক নিয়ে খেলাধুলা করুম, তখন আর আমার কোনো চিন্তা নাই। এই পায়ের উপর পা উঠাইয়া খামু আর পাঞ্চি পাবো। কিন্তু মা, তোমার যে কষ্ট আমার সহ্য হয় না। ভালো লেখাপড়া করছস, ভালো হইছে, ভালো লেখাপড়া করো, ভালো লেকচারও শিখছো, অনেক কথা তো আমারে শুনাইছো, হইছে না? এখন যাও, ওই পুকুর থেকে একটা ভালো করে ডুব দিয়া, আমি তোর জন্য খাওন বাড়তাছি। আচ্ছা ঠিক আছে। যা, আমি খাবার রেডি করি। শোন মা, আগামীকালকে তোর বড় চাচার ছেলে মাহমুদ আসতেছে। মাহমুদ? মাহমুদ ভাই? বাবা তুমি মানে কার কথা বলছো? আমি না ঠিক মনে করতে পারছি না। মনে থাকবে কি করে? 1.5 যুগ আগে তুই যখন ছোট, তখন ওর বাবা সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে এখান থেকে চলে যায়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার এখন মনে পড়েছে বাবা। আমি যখন অনেক ছোট ছিলাম তখন ভাইয়ারা ঢাকায় চলে গিয়েছিল, তাই না? ছেলেটি লেখাপড়া করেছে, ওর বাবা ওকে বিদেশেও পাঠিয়েছে, আর ওর বাবার সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু ওই দেখাশোনা করছে। আচ্ছা বাবা, হঠাৎ কি মনে করে উনি আমাদের এখানে আসছে বলো তো? আমি খবর দিলাম, আমি বললাম বাবা একবার গ্রামে আসো, তোমাকে খুব দরকার। দেখ মা, আমার এই সমস্ত জায়গা সম্পত্তি কোথায় কোন অবস্থায় পড়ে রয়েছে সেটা আমি কিছুই জানি না, আর জানলেও সেখানে হয়তো কেউ ঘর উঠিয়ে রেখেছে, কেউ গাছপালা লাগিয়ে রেখেছে। তাই আমি চেয়েছি এই জায়গা জমিটার আমি জীবিত থাকতে একটা গতি হোক। বাবা এইবার তুমি একটা ঠিক ডিসিশন নিতে যাচ্ছ। এই যে দেখো আমাদের এত সয় সম্পত্তি কিভাবে পড়ে আছে, কোনো কাজেই তো লাগছে না। এইবার যদি কোনো একটা কাজে লাগানো যায়। মারে, তোকে নিয়ে আমার বড় চিন্তা হয়। তুই একা একটা মেয়ে মানুষ, আমাদের এই সমাজ মেয়ে মানুষদেরকে ভালোভাবে নিরাপত্তা দিতে জানে না, মেয়েদেরকে ঠকায়। আমি একা একটা মানুষ, কখন না জানে আমার কি হয়ে যায়। তাই জায়গা সম্পত্তি এবং তুই, তোদের সবারই আমি একটা নিরাপত্তা চেয়েছি। তাই মাহমুদকে আমি আসতে বলেছি। আরে বাবা তুমি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করছো, একদম চিন্তা করো না। ভাইয়া যেহেতু আমাদের এখানে আসছে, ভাইয়া সবকিছু ম্যানেজ করবে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ঠিক আছে মা, তুই আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আস, আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। ঠিক আছে তুমি বসো, আমি নিয়ে আসি। কিরে তুই এখানে বসে আছিস? আমি তো তোকে খুঁজতেছি এতক্ষণ ধরে। বস। খুঁজতেছিস মানে কেন, কি হয়েছে? জানিস ভার্সিটিতে আজকে তোদের নিয়ে অনেক কথা হয়েছে। ভার্সিটিতে আমাদের নিয়ে কথা হয়েছে মানে? আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে খুলে বল। আন্টিকে নিয়ে আর তোকে নিয়ে অনেক কথা হয়েছে। তোর মাঝে ঝাড়ুদার, এটা ভার্সিটির সবাই জেনে গিয়েছে। আর এটা জানিয়েছে আমাদের ক্লাসমেট, ওই যে বড় লোকের মেয়ে অথৈ আছে না, সবাই বলেছে তোর সাথে মিশবে না, তোর পাশে ওকে বসবে না, তোর গা দিয়ে নাকি অনেক দুর্গন্ধ বের হয়। তাহলে তুই কেন আছিস? তুইও চলে যা। আরে বাবা আমার তো কোনো প্রবলেম নেই, আর তাছাড়া আমি তো শুরু থেকে জানি আন্টি কেমন বা কী করে। আমার এসব নিয়ে কোনো সমস্যা নেই, আর আমরা তো খুব ভালো একটা বন্ধু। এখানে প্রফেশন নিয়ে তো কোনো প্রবলেম নেই, যে যে যার যার কাজ করতেই পারে। কিন্তু আমি না একটা ব্যাপার বুঝতে পারতেছি না, অথই কেন এমন করতেছে। ওই মেয়েটার টাকার অহংকারে মাটিতে পা পড়ে না। আগে তো কখনো বুঝতে পারিনি যে আমি গরিবের সন্তান। যখন থেকে জানতে পেরেছি আমি গরিবের সন্তান, তখন থেকেই আমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। সমস্যা নেই, দিন তো সবার এক যায় না, টাকা আমারও হবে, আমি একদিন দেখিয়ে দেব। তুই তো পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে পারিস, আন্টির পাশে দাঁড়াতে পারিস। আমি তো মায়ের পাশে দাঁড়াতেই চাই, কিন্তু কি করব? মা তো বলেছে কোনো ইনকাম করার দরকার নেই, আমি যেভাবে পারি তোকে লেখাপড়া শেষ করাবো, তারপর তুই একটা চাকরি বাকরি করবি, ব্যবসা বাণিজ্য করবি। কিন্তু
চাকরি বাকরি আমার করতে ইচ্ছে করে না, আমার ব্যবসা করতে ইচ্ছে করে। ব্যবসা করার জন্য পুঁজির দরকার। আজকে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি ঢাকায় চলে যেতাম, ঢাকায় গিয়ে একটা ব্যবসা করতাম, পড়াশোনাও চালাতাম, আমার টাকা পয়সার কোনো অভাব হতো না। ব্যবসা করবি, খুবই ভালো কথা। আচ্ছা আমাকে বলতো কত টাকা হলে তোর ব্যবসা শুরু হবে? এটা জেনে তুই কি করবি? আরে বাবা বল না, আজকে যদি আমি তোর ছোট বোন হতাম বা বড় বোন হতাম তুই কি আমাকে বলতি না? বল, কোনো প্রবলেম নেই। দেখ, একটা ব্যবসা করার জন্য ন্যূনতম 5 লাখ টাকা তো দরকার। এত টাকা তো আর জমি বিক্রি করলেও হবে না, এমনি আমাদের কিচ্ছু নেই, তার উপরে অন্যের জায়গায় ঘর তুলে আমরা থাকি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে ব্যবস্থা করবি? হ্যাঁ, উপর থেকে টাকা পড়বে আর সেই টাকা নিয়ে ব্যবসা করব? আচ্ছা শোন, তুই যা, আমার ভালো লাগছে না, তুই যা, কালকে ভার্সিটিতে দেখা হবে, যা। তুই চিন্তা করিস না, এই ব্যাপারটা তুই আমার উপর ছেড়ে দে না। আচ্ছা ঠিক আছে, তুই যা, কালকে ভার্সিটিতে দেখা হবে। ঠিক আছে। চাচা যান, চাচা যান, চাচা যান, চাচা যান। আরে মাহমুদ, আসসালামু আলাইকুম চাচা যান। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। বাবা বাবা, মা তোকে বলেছিলাম না, এই হচ্ছে মাহমুদ। ও ওকে। আরে ওকে তুই চিনলি না? ও হচ্ছে তোর বোন অথই। কি বলছেন? অথই এত বড় হয়ে গেছে? সেই তো ছোট ছিল, আমি তো ভাবতেই পারছি না ও এত বড় হয়ে গেছে। কোথায় পড়াশোনা করছো এখন? এই তো ভাইয়া, আমি অনার্সে পড়ছি। আমিও কিন্তু প্রথম প্রথম বাবার কাছে শুনে তোমাকে চিনতে পারিনি, তুমিও অনেক বড় হয়ে গেছো। অনার্সে পড়ছিস, এত বড় হয়ে গেছিস? চাচা, আমার না এখনো ছোটবেলার সেই কথা মনে পড়ে। এই যে এই উঠান, এই বাড়ি, এই যে তোমার এত জমি, এখানে আমরা কত খেলাধুলা করেছি। ছুটি ছাটায় এলেই তো তোমাদের বাড়িতে উঠতাম, আর বাবা তো তার সম্পত্তি বিক্রি করে কবেই চলে গিয়েছিল, তাই না? আচ্ছা চাচা, আমাকে একটা কথা বলো তো, এই যে আমি এত বছর পর গ্রামে এলাম, আশপাশে সবার উন্নয়ন হয়ে গেছে। যে সকল বাড়ি ঘরগুলা টিনের ঘর ছিল, খড়ের ঘর ছিল, সেইখানে এখন দারুণ দারুণ বিল্ডিং উঠে গেছে, ডুপ্লেক্স উঠে গেছে। অথচ তোমার বাড়ির কোনো উন্নয়ন নেই। সেই যে ছোটবেলায় যা দেখেছি তাই, সেই ক্ষেতগুলো ওইভাবেই পড়ে আছে, সেই মাঠগুলো ওইভাবেই পড়ে আছে, এমনকি নালা গড় সব ওই রকম। বাড়িটাও দেখো আগের মতোই আছে, তুমি কেন কিছু করছো না? আর বলিস না বাবা, আমার তো ছেলে বলে কেউ নাই, তাই আর কি এগুলার খোঁজ খবর নেওয়া হয় না। এখন তুই এসেছিস, তুই এসব কিছু দেখাশোনা করবি। এটা অবশ্য তুমি ঠিক বলেছো, সবকিছু দেখাশোনা করার জন্য একজন মানুষ প্রয়োজন হয়। আর এই বিশ্বায়নের যুগে যেমন তেমন করে করলে তো হবে না, এমন ভাবে করতে হবে যাতে করে এটা দীর্ঘমেয়াদী একটা ফল দেয়। আমি যেহেতু এসে গেছি, তোমাদের এই সম্পত্তি, এই বাড়ি গাড়ি, এটা এমন একটা ব্যবস্থা করে দিব যাতে করে এটা বহু বছর টিকে যায়। আরে জমি হচ্ছে খাঁটি সোনা, দাম হু হু করে বাড়বে। একটা সময় তো জমি শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের চাহিদার শেষ হবে না। বুঝতে পেরেছো? তোর উপর সেই ভরসা আছে বলেই তো বাবা তোকে আমি আসতে বলেছি। দেখো না ভাইয়া, বাবা না কারোর উপরে ভরসা পায় না। তুমি এসেছো, এখন আমাদের বাড়ি ঘর যা আছে সবকিছু একটু চেঞ্জ করে দিবে, কেমন? এটা অবশ্য একটা ঠিক কথা বলেছিস তুই, ভরসা করার মতো মানুষ পাওয়াটা খুব টাফ। যাই হোক চাচা, আমি তো আপনার ছেলের মতোই কি, আমি আপনার ছেলেই। এই সম্পত্তি যা আছে সব কিছু এমন ভাবে ঠিকঠাক করে দিব যাতে করে আপনার কোনো চিন্তাই করতে না হয়। তাহলে তো হয়েই গেল। আর বাবা, এখানে কিন্তু দাঁড়িয়ে থাকবি তুই? আয় ভিতর আয়, মা তোর ভাইয়ের জন্য নাস্তার ব্যবস্থা কর। ঠিক আছে। আস, আয় বাবা আয় আয়। হ্যাঁ, গ্রামটা সুন্দর না? মানে এই যে গাছগুলো দেখছো, এটা কিন্তু হলুদ গাছ। এই হলুদ গুঁড়ো করে আমরা রান্নার কাজে ব্যবহার করি। আসছি পর থেকেই তোর বাবা তোদের সম্পত্তি দেখাচ্ছে, তুই আমাকে গাছ চেনাচ্ছিস। আমি কি ভেষজের কিছু হয়ে যাব? আমি এই ভেষজ দিয়ে কি আমি মানুষের চিকিৎসা করব? এত কিছু জানার দরকার নেই, আমার জাস্ট দরকার তোদের সম্পত্তিগুলো কোথায় কোথায় কি কি আছে তাই জানা। ঠিক আছে, চল তো, চল সামনে চল। ভাই দাঁড়াও, এদিকে যাওয়ার কোনো দরকার নেই, এদিক দিয়ে চলো। আরে এই রোডটা ভালো তো, আমরা এই রোডটা দিয়ে যাই, ওই ভাঙা রাস্তা দিয়ে কেন যাব? এই রোডটা দিয়ে যেতে চাচ্ছি না তার কারণ, ওই যে সামনে একটা ছেলে দেখতে পাচ্ছ না, ও একটা ঝাড়ুদারের ছেলে। আমি চাই না ওর কাছ দিয়ে তুমি যাও, কারণ ঝাড়ুদারের ছেলে তো বুঝোই তো, একটা স্ট্যাটাস আছে না তোমার? ঝাড়ুদারের ছেলে
ওকে দেখে কিন্তু মনে হচ্ছে না ঝাড়ুদারের ছেলে, দেখে তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, দেখে তো ভালো মনে হবে, তার কারণ ও আমাদের সাথে আমাদের ক্লাসেই পড়ে, মানে আমরা একই ভার্সিটিতে পড়ি। কি বলছিস? ঝাড়ুদারের ছেলে হয়ে একই ভার্সিটিতে তোর সাথে পড়ছে, কিভাবে পসিবল? এত ভালো একটা ভার্সিটি, এই ভার্সিটিতে তো সব মেধাবীরা পড়াশোনা করে। মেধাবী বলতে ও স্টুডেন্ট হিসেবে ভালো, যার কারণেই আমাদের ভার্সিটিতে চান্স পেয়েছে। সমস্যাটা এখানেই, আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। এরকম গরিব ছোট লোকরা কেন একই ভার্সিটিতে পড়বে? ভার্সিটিতে ভর্তি করার আগে বাবা মার সার্টিফিকেট নেওয়া উচিত। যেমন আমরা ঢাকায় যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে না, বাচ্চাদের ভর্তি করানোর আগে বাচ্চাদের বাবা মায়ের ইন্টারভিউ নেওয়া হয়, ওদের কতটুকু অ্যাবিলিটি আছে। আর এখানে দেখ, তোর আর এক ঝাড়ুদারের ছেলের কিনা একই সাথে একই ক্লাসে বসে ক্লাস করতে হচ্ছে। ভাই আমি তো এটা আগে জানতামই না, আমি না কিছুদিন আগে জানলাম। আরে ভাইয়া বুঝো না, পড়াশোনা করে অনেক বড় হতে চায়, কিন্তু পড়াশোনা করার জন্য যে খরচটা দরকার সে অ্যাবিলিটি ওদের নাই। একটা কথাই আছে না, কুজোর আবার সোজা হয়ে দাঁড়ানোর শখ, সেটাই হয়েছে। সে লেখাপড়া করে কি করবে? মায়ের মতো রাস্তায় ঝাড়ু দিবে। বুঝতে পেরেছিস? এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের অনেক কথা শুনলাম। পুজোর আবার সোজা হয়ে দাঁড়ানোর স্বপ্ন। শুনুন, ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ যে স্বপ্নটা দেখে সেটা স্বপ্ন না, যে স্বপ্নটা মানুষকে ঘুমোতে দেয় না সেটাই হচ্ছে আসল স্বপ্ন। আমি গরিব হয়েছে তো কি হয়েছে, আমি তো মানুষ, আমার একটা আত্মসম্মান আছে। হতে পারে আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, কিন্তু আপনারা মানুষ হতে পারেননি। একটা মানুষ কখনো মানুষের সাথে খারাপ আচরণ করে না। এই থাম, অনেক লেকচার দিয়েছিস, তোর কাছে না আর একটা কথা আমি শুনতে চাই না। তোর পরিচয় তুই ভুলে গিয়েছিস, তুই তো সামান্য একটা ঝাড়ুদারের ছেলে, এখানে আমাদের সামনে এসে বড় বড় লেকচার দিচ্ছিস। তোর লেকচার কেউ শুনতে চায়নি এখানে। এই বাদ দে তো, এখানে থাকা মানে ওয়েস্ট অফ টাইম। আমাদের সময়ের দাম আছে, ওরা গরিব ছোট লোক, ওদের সময়ের কোনো দাম নেই, তাই না? ম্যাডাম, টাকার অহংকার কিন্তু এত ভালো না। আমি কিন্তু আপনাদের সাথে পড়াশোনা করি, আমি গর্ব করে বলতে পারি যে আমার মা একজন ঝাড়ুদার। আমার মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শেখাচ্ছে। আপনি এটা বুঝতে পারবেন না, কারণ আপনার বাবা কষ্ট করে আপনাকে মানুষ করছে ঠিকই, কিন্তু মনুষ্যত্ব বোধ বলতে আপনার মধ্যে কিছু নেই। আপনাকে সঠিক শিক্ষা যদি দিতে পারতো, তাহলে মানুষের সাথে খারাপ আচরণ করার আগে একবার ভেবে দেখতেন যার পরিস্থিতি কি। আজকে আমার পরিস্থিতিতে যদি আপনি থাকতেন, তাহলে আপনি বুঝতে পারতেন একটা গরিব মানুষ কত কষ্ট করে তার সন্তানকে লেখাপড়া শেখায়। ভাইয়া, ওর সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই, চলো তো। টাকার অহংকার মানুষকে মানুষ না, অমানুষ বানায়। কিরে বাবা, তুই দুপুরে ঠিক মতো খাইলি না, এত রাত্র হইয়া গেছে এখনো খাবার নাম গন্ধ নিতাছস না, এখানে এসে চুপচাপ বইসা রইছস। আচ্ছা বাবা, সত্যি করে কত তোর কি হয়েছে? মা, একটা কথা বলো তো, আচ্ছা অতি দ্রুত কিভাবে বড়লোক হওয়া যায়, মানে টাকা পয়সার মালিক হওয়া যায়, কোটিপতি হওয়া যায়? বাপরে, ধন জন যৌবন এইগুলা কিন্তু আল্লাহ পাকের হাতে, ইচ্ছা করলে কেউ হইতে পারে না। আল্লাহ যদি চায় তাহলে তুই বড় লোক হইবি। আমিও দোয়া করি তুই অনেক বড় লোক হ, অনেক টাকাওয়ালা হ, অনেক বড় কোটিপতি হ। মা, আমি মানতেছি আল্লাহ দিবে, কিন্তু চেষ্টা না করলে তো আর দিবে না। আল্লাহ হয়তো রাস্তা খুলে দিবে, কিন্তু সেই রাস্তা বেয়ে তো আমাদের চলতে হবে। কিন্তু মা, আমাকে একটা কথা বলো না, কিভাবে তাড়াতাড়ি আমি টাকা ইনকাম করতে পারবো, একটু বলো না। হ বাজান, তুই ঠিকই কইছিস, বড় লোক হইতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, আর সৎভাবে বড় লোক হইতে গেলে ব্যবসা করা প্রয়োজন। কারণ আল্লাহ ব্যবসারে হালাল কইরা দিছে। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও কিন্তু ব্যবসা করত, নীতিবান ব্যবসা। বুঝছস? তুই ব্যবসা কর, পুঁজি খাড়া, অনেক পরিশ্রম কর, দেখিস একদিন তুই নিজেও বড় লোক হইয়া যাবি। আমি শহরে যাবো মা।
শহরে গিয়ে নিজের পড়াশোনাও চালাবো, ব্যবসাও করব। তাহলে পড়াশোনার পাশাপাশি আমি টাকাও ইনকাম করতে পারবো। আচ্ছা ঠিক আছে বাজার, তুই ব্যবসা কর, ঢাকা যা, অনেক বড় লোক হ, বাড়ি হোক গাড়ি হোক, যাই করা যাক না কেন, আগে তো খাইতে হইব নাকি? খাবি না? চল তো আগে খায়ালো। খেতে তো হবে মা। খাবার তৃষ্ণা এগুলো তো আর নিবারণ করা যায় না, খাবার খেয়ে নিবারণ। চল। চলো। কি হয়েছে? আরে কিছু হয় নাই, এখানে বস। আবার কি অপমান করবি, নাকি কি অপমান করছে সেটা বলবি? আরে কি অবস্থা, থেমে থেমে কথা বল। আমার একটা কথা মাথায় আসছে না, তোকে ভালো কিছু বললেও রেগে যাস, খারাপ কিছু বললেও রেগে যাস, এমন করতেছিস কেন? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, একদম পাগল হয়ে গেছি। আমার টাকার দরকার, ব্যবসা করার দরকার, কিভাবে কি করব তার কোনো চিন্তা নাই, শুধু আমাকে টাকাটা কি। শোন, আমার টাকার দরকার, বুঝতে পারছিস? কেউ আমার টাকা ম্যানেজ করে দিবে না, আমার টাকা নিজেরই ম্যানেজ করতে হবে। আরে বাবা, আমি তোকে তো এইটার জন্য এখানে ডেকেছি। এই জন্য ডেকেছিস মানে? মজা করছিস আমার সাথে? হ্যাঁ দেখি, এনে ব্যবসা কর। এই তোর 5 লাখ টাকা, তুই এত টাকা কোথায় পেলি? আরে আমার বাবাকে বলেছি, আমার বাবা টাকাগুলো দিয়েছে। তোর বাবা তোকে টাকা দিয়েছে? তুই তুই আমাকে 5 লাখ টাকা সত্যি সত্যি দিয়ে দিচ্ছিস? আমি না বিশ্বাস করতে পারছি না যে এতগুলো টাকা তুই আমাকে দিয়েছিস। যার চাল নেই, চুলো নেই, মা একজন রাস্তায় ঝাড়ু দেয়, তুই তাকে বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে দিচ্ছিস। আসলে তোর মতো মানুষ হয় না রে। আরে আমি তো তোকে বন্ধু ভাবি না, আমার নিজের ভাইয়ের মতো ভাবি। আমার ভাই বিপদে পড়লে কি আমি তার পাশে থাকতাম না? শোন, টাকাগুলো কিন্তু সময় মতো ফেরত দিয়ে দিবি। আমি কিন্তু বাবাকে বলেছি সময় মতো টাকাগুলো দিয়ে দিব। অবশ্যই ফেরত দেবো, কেন ফেরত দেবো না? আমি খুব তাড়াতাড়ি তোর টাকাগুলো ফেরত দিয়ে দেবো। আসলে তোকে আমি ধন্যবাদ দিব কি, আমি আমি আমার মুখের ভাষা নেই রে, আমি বুঝতে পারছি না আমি তোকে কি বলে ধন্যবাদ দিব। আচ্ছা আচ্ছা আমি তাহলে যাই, হ্যাঁ আমি যাই। আরে এই আস্তে যা, পড়ে যাবে কিন্তু। বাবা, জায়গাগুলো তো তুমি দেখলেই। সবই দেখলাম। এত জমি আপনার, এত জমি পতিত পড়ে রয়েছে, এখানে না হচ্ছে চাষাবাদ, না হচ্ছে কোনো মিল ইন্ডাস্ট্রি। আমার বাবা তো একসময় জমি টমি বিক্রি করে শহরেই চলে গেলেন, এখন আপনি জমিগুলো ফেলে রেখেছেন। আমি বলছি না জমি আপনি বিক্রি করে ফেলেন, কিন্তু এই জমি যে আপনার জন্য কোটি কোটি টাকা নিয়ে আসতে পারে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনি একা মানুষ, আপনার একটা মেয়ে, এই সম্পত্তিগুলো বেহাত হয়ে যাবে। তাই আমি বলছি কি, সময় থাকতে এই জমিগুলো আপনি বুঝে বুঝে কাজে লাগিয়ে ফেলুন। অবশ্য একটা ব্যাপার নিয়ে একটু সন্দেহান আছে, এই যে আপনার এত বিশাল জমির মাঝখানে একটা টিনের ঘর, এই টিনের ঘরটার কারণে না জমিটা আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন না। তো এটা কারা, এদেরকে কেনই বা এখানে থাকতে দিয়েছেন? আর ওদেরকে থাকতে দিয়েছিলাম, একটা ঝাড়ুদার, ওর ছেলে ঢাকায় গেছে তো, তাই আর কি কিছুদিনের জন্য আমার কাছে জায়গাটা চেয়েছিল। দেখুন, আমি কিন্তু আপনাকে বলছি, যতদিন ওই টিনের ঘরটা এখানে থাকবে ততদিন পর্যন্ত আপনার এই জমির কোনো বাজার দর উঠবেই না। একটা মিল বা ইন্ডাস্ট্রির মালিক এসে প্রথমে কি দেখবে যে এটার বাজার দর কত, এখানে যদি একটা ফ্যাক্টরি সে দেয় কতটুকু ইফেক্টিভ হবে। এখন ওই একটা ঘরের জন্য মিল বা ইন্ডাস্ট্রির মালিক কিন্তু আপনার এই জমিটা বর্গাও নেবে না, ক্রয় করা তো পরের ব্যাপার। তাহলে উচ্ছেদ করে দেব। উচ্ছেদ করতে হবে। মানুষকে দয়া দেখিয়ে লাভ নাই, দিন শেষে এইসব মানুষ আপনার দয়াকে দুর্বলতা মনে করে ভুলে যাবে। তাই বলি কি, যত দ্রুত সম্ভব এটা উচ্ছেদ করে দিন। আরেকটা কথা চাচা, যেহেতু আপনার একা মেয়ে, একে ফেলে রেখে আপনি শহরে যাবেন না, তাছাড়া আপনি মানুষের সাথে আপনার মেলামেশা কম, ফ্যাক্টরিগুলো আপনি চিনেন না, কোথায় গেলে কাজ হবে সেটা জানেন না, এই জমি জমা ব্যাংক এই ব্যাপারগুলো কিন্তু আমাকেই ডিল করতে হবে। আপনি আমার বাবার ভাই, বাবার মতোই। এটা করতে গেলে এই যে পাওয়ার অফ অ্যাটর্নিটা কিন্তু আমাকে দিতে হবে।
আমাকে দিলে আমি দৌড়াদৌড়ি করতে পারবো, আর তা না হলে প্রতিদিন আপনাকে শহরে যেতে হবে, প্রতিদিন আপনাকে মুভ করতে হবে, এটা খুব হ্যাসেল আপনার জন্য। তাছাড়া মেয়েটাকে একা কোথায় রেখে যাবেন বলেন? আরে বাবা, আমার কাছে জায়গা জমি থাকা যায় আর তোমাকে পাওয়ার অ্যাটর্নি দেওয়া তো একই কথা। আর আমার মেয়েটার ভবিষ্যৎ তুমি দেখবে। চাচা, অবিশ্বাস করবেন না, ও তো আমাদেরই রক্তের, ওর প্রতি তো আমাদেরও দায়িত্ব আছে। আমি আশা করি যা হবে ভালো হবে। এই সম্পত্তিগুলো বেহাত হয়ে যাওয়ার আগে আপনি এটার একটা গতি করে যান। ঠিক আছে, চলো তাহলে, শীঘ্রই আমি তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে চাচা, তাহলে যত দ্রুত সম্ভব পাওয়ার অফ অ্যাটর্নির ব্যবস্থা করেন। মা, আমি যাচ্ছি, আমার জন্য দোয়া করো। বাবারে, তোরে আমি কত কইরা কইলাম পড়ালেখাটা শেষ কইরা শহরে যা, তুই আমার কথা শুনলি না। আমার এই বাড়িতে একলা রেখে চইলা যাইতেছ। তুই কি ভাবছস আমি তোরে সারা জীবন পালতে পারুম না? পারুম রে বাপ, পারুম। মা, তুমি পড়াশোনা নিয়ে একদম চিন্তা করো না তো। শোনো মা, পরীক্ষা যখন হবে আমি এসে দিয়ে যাব। আর তোর এই ঋণ আমি কোনোভাবে শোধ করতে পারবো না রে। আজকে যদি তুই আমার পাশে না দাঁড়াতি তাহলে এই পদক্ষেপটা আমি নিতে পারতাম না। তুই যেটা করেছিস নিজের বাবাও অনেক সময় এতটা করে না। আমি তোর প্রতি চিরকৃতজ্ঞ। আরে এভাবে বলছিস কেন? তুই তো আমার বন্ধু। আমি তোকে বন্ধু ভাবি না, তোকে আমি আমার ভাইয়ের মতোই দেখি। তোর পাশে যদি আমি, তোর বিপদে যদি তোর পাশে না থাকতে পারি তাহলে আমি কেমন বন্ধু হলাম? যদি কখনো ফিরিয়ে দিতে পারিস তাহলে দিস, আমার কোনো প্রবলেম নেই। আমি তো খালাকে এমনিতেও বলি যে খালা আমার বাসায় গিয়ে থাকতে, কিন্তু খালা তো থাকে না। খালা বলে বাসা ছেড়ে নাকি ওনার কোথাও যেতে ইচ্ছে করে না। বাজান, সাবধানে যাস, ঠিক মতো লেখাপড়া করিস, খাওয়া দাওয়া করিস, নিজের প্রতি খেয়াল রাখিস। আর শুন, পৌঁছায় আমার একটা ফোন দিয়া জানাইস। মা, এত চিন্তা করো না তো। আমি এত ছোট বাচ্চা নেই, আমি নিজের খেয়াল রাখতে পারি। তোমার বয়স হয়েছে, তুমি হয়তো নিজের খেয়াল রাখতে পারো না। আচ্ছা শোন, তোকে আরেকটা দায়িত্ব দিয়ে যাই, মার দিকে একটু খেয়াল রাখিস। আর যদি কখনো কোনো সমস্যা হয় বা মার খুব একা লাগে তাহলে তোদের বাড়িতে নিয়ে যাস। আরে তুই এসব চিন্তা করিস না, তুই যতদিন না আসবি খালা আমার কাছেই থাকবে। আর শোন, মাঝে মাঝে এসে খালাকে দেখে যাবি, আর সময় মতো কিন্তু কল দিবি আন্টিকে, আর সময় মতো কিন্তু খালাকে কল দিবি। মার দিকে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে। আরে সৈকত না, আই দাঁড়া 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 দাঁড়া। কি ব্যাপার, তুই নাকি ঢাকা চলে যাচ্ছিস? যাবি তো, গ্রামে থেকে আর করবি কি? গ্রামের মানুষ তো তোদেরকে এখন ছিছি করছে। তোর মা ঝাড়ুদারের কাজ করে, আর তুই তার ছেলে হয়ে আমাদের ভার্সিটিতে তুই পড়াশোনা করিস। ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট তোকে নিয়ে হাসাহাসি করে, তোর মুখে থুতু দিতে চায়। সেই জন্য মুখ লুকাতে গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছিস নাকি? মুখ লুকানোর জন্য যাবো কেন? আমি আমার ভবিষ্যৎ গড়ার জন্য যাচ্ছি। আচ্ছা, ভাগ্য পরিবর্তন করতে শহরে গিয়ে তুই কি করবি শুনি? কি আর করবি, তোদের দ্বারা বেশি কিছু করার ক্ষমতা নেই তো। তোর মা গ্রামের রাস্তা ঝাড়ু দেয়, ঝাড়ুদারের কাজ করে, আর তার ছেলে শহরে গিয়ে শহরের রাস্তা ঝাড়ু দিয়ে ঝাড়ুদারের কাজ করে নিজের ভাগ্য পরিবর্তন করবে। ইস, আহারে, তোর জন্য আমার খুব আফসোস হচ্ছে। এত ভালো একটা স্টুডেন্ট গ্রাম ছেড়ে পালিয়ে সে কিনা যাবে শহরে ভাগ্য পরিবর্তন করতে। সব অপমানের জবাব সময় মতো আমি ফিরিয়ে দেব। আমাকে অপমানের জবাব ফিরিয়ে দিবি? ঠিক আছে ঠিক আছে, সেই দিনের অপেক্ষায় রইলাম। আসছে। সারো, সারো কইতাছি, সারো, সারো কইতাছি। এই থামো, ছাড়ো তো। এই তোমরা দুজন এক পাশে যাও, যাও যাও। এই তুমি এক পাশে,
আপনারা স্বেচ্ছায় বেরোচ্ছেন না কেন? আমরা কেন ঘর থেকে টাইনা বাইর করছেন? আমরা কি অপরাধ করছি? আমার প্রয়োজনে আমি তোমাদেরকে এখান থেকে বের করে দিচ্ছি। আচ্ছা আপনি বলেন তো, এই জমিটা কার? আমার চাচার, তাই না? আমার চাচা আপনাদের এখানে রাখবে কি রাখবে না পুরোটাই তো চাচার ব্যাপার। আপনি কেন ওইভাবে কান্নাকাটি করছেন? এটা আপনি কি কইতাছেন? আপনার কাছ থেকে সময় নিছি 10 বছর আমরা এখানে থাকবো। আপনার অনুমতি নিয়ে আমরা কিস্তি তুইলা নিজের কামাইয়ের পয়সা দিয়ে এই সামান্য একটু ঘর উঠাইছি। আরে এখন আপনি আমাকে বাইর করে দিতেছেন। এই, আমি আমার প্রয়োজনে তোমাদেরকে এখান থেকে যেতে বলছি। তোমাদেরকে যতদিন এই মাটিতে থাকতে দিয়েছি, এই ঘর তুলেছো, এ তো শোধ হয়ে গেছে। আর কতদিন তোমরা এখানে থাকতে চাও? যাও এখান থেকে। তার চেয়ে বড় কথা, এই জমিটা আমার দরকার। চাচা তার সব জমি জমা আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিচ্ছে। আমি এখানে মিল করব, ইন্ডাস্ট্রি করব, ফ্যাক্টরি করব, এতে করে আমার চাচার উপকার হবে। এই জমি পড়ে থাকা মানে হচ্ছে বেকার থাকা। একটা বাড়ির জন্য পুরো জমিটা এক দাগে হচ্ছে না, তাই জমিটা কেউ নিতেও চাচ্ছে না। তাই চাচা যেহেতু চেয়েছে এই জমিটা উনি উচ্ছেদ করবে, তো উচ্ছেদ করছেই। আপনার পায়ে পড়ে আমরা এই সর্বনাশ কইরেন না। আমি কোথায় যাব? আমরা কই থাকবো, কই যাব, কি খাবো? তাছাড়া আমার ছেলে বাড়িতে নাই। আমরা একটু দয়া করে। দাঁড়ান, শুনেছি আপনার ছেলে শহরে থাকে। আপনি আপনার ছেলের কাছে চলে যান। এখানে মাটিতে পড়ে আছেন কেন? শহরে গিয়ে নতুন জীবন যাপন করুন, এই মাটির কথা ভুলে যান। না, আমার ছেলে না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব না। আমারে দয়া করেন সবাই, আপনাকে পায়ে পড়ি। একদম কোনো কথা হবে না। যেহেতু এখান থেকে তাড়িয়ে দেওয়ার কথা উঠেছে, তো আপনাদের তাড়িয়ে দিতেই হবে। যদি ভালোই ভালো না যান না, এই লোকজন দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো কিন্তু। খালা, আপনি আমার সাথে চলুন। আপনার ছেলে যতদিন না আসছে আপনি আমার সাথে থাকবেন। স্যার, আর কোনো কথা আর কোনো কাজ আছে আমাদের? স্যার আপনি শুধু একবার হুকুম দেন, দেখবেন আমরা সব সমস্যার সমাধান করে দেব স্যার। না, তোমাদের আপাতত আর কোনো কাজ নেই। যাও, তোমরা তোমাদের মতো থাকো, যাও। এই জায়গাটা খালি হয়ে গেলে একদম এক টানা একটা ইন্ডাস্ট্রির কাছে আমি দিতে পারবো। এই বাড়িটার জন্য তো ঝামেলা ছিল, এখন খুব তাড়াতাড়ি এই বাড়িটা ভেঙে ফেলার ব্যবস্থা করো। চলো। ভাইয়া, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি করেই চলে যাচ্ছ। তুমি কিন্তু আর কয়টা দিন থেকে গেলেই পারতে। 2-3 দিন হলো এসেছো, এখনই বলছো চলে যাবে। আর তাছাড়া তোমাকে পুরো গ্রামটা তো ঘুরিয়েই দেখানো হলো না। গ্রামে আর দেখার কি আছে বলতো? ওই ঘুরে ফিরে একই নদী, নালা, খাল, বিল, জঙ্গল, এর বেশি কি আছে? ওই এক সাইড দেখলেই পুরো গ্রামের ব্যাপারটা বোঝা যায়। তার চেয়ে বরং আমি শহরে চলে যাই। তুই তো জানিসই চাচা কত কাজ দিয়েছে আমাকে, চাচার কাজগুলো করতে হবে না, তাই শহরে চলে যাওয়াটাই বেটার। আর ওইখানেও আমার কাজটা মতো পড়ে আছে, আমি ছাড়া তো আমার কাজ কাম দেখার কেউই নেই। বাবা, আমার সমস্ত জায়গা সম্পত্তি সবকিছু কিন্তু তোর নামে অ্যাটর্নি করে দিয়েছি। বাঁচালেও তুই আমাকে বাঁচাতে পারিস, আর মারলেও তুই আমাকে মারতে পারিস। তবে বাবা, আমাকে তুই কষ্ট দিস না। চাচা, আপনি যে মাঝে মাঝে কি কথা বলেন না। হ্যাঁ, পাওয়ার অফ অ্যাটর্নি আমাকে দিয়েছেন, কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি দিলেই তো হয় না। সম্পত্তির মালিক তো আপনারাই রয়ে গেছেন। হ্যাঁ, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে বড়জোর আমি জমি জমা একটা প্রপার ইউটিলাইজ করতে পারি। আমি খুব ভালোভাবে এই জমি জমা ইউটিলাইজ করব। আপনি তো পতিত ফেলে রেখেছিলেন, এখন সেখানে ফুলে ফলে ফসলে ধানে একদম পরিপূর্ণ হবে, মিল হবে, ইন্ডাস্ট্রি হবে। আপনি সেই মিল ইন্ডাস্ট্রির টাকার চাপে পড়ে মরেই যান। হ্যাঁ? না না, বললাম যে আপনি টাকার চাপটা সামলাতে পারবেন না। এতদিন তো এত টাকা দেখেননি আমি যেভাবে টাকা ইনকাম করেছি। এখন টাকা পয়সা আপনার হাতে আসলে মন ভালো থাকবে, বুঝতে পেরেছেন? ভাইয়া, তুমি বাবার কথা কিছু মনে করো না। বুঝোই তো, বয়স হয়েছে, সয় সম্পত্তি নিয়ে প্রত্যেকটা মানুষেরই একটা চিন্তা থাকেই। আর তাছাড়া যেহেতু সবকিছুই তোমার করে দিয়েছে বাবা, তোমার উপর একটা ভরসা রেখেই কিন্তু দিয়েছে। তুমি কিন্তু আমার বাবার ভরসা ভেঙো না, কেমন? চাচা যেহেতু আমাকে ভরসা করেছে, পুরোপুরি ভরসাটাই করেন, অন্ধভাবে আমাকে বিশ্বাস করেন। আপনার এই জমি জমার কোনো ক্ষতি হবে না। আপনার এইখানে এই বিল্ডিং এর জায়গায় আর মাল্টি স্টোরেড বিল্ডিং হবে, আপনি খুব ভালো থাকবেন। কিন্তু আমার তো এখন চলে যাওয়া উচিত, কারণ আমি যাব শহরে। এখানে একটা ট্রেনই চলে, এই ট্রেনটা মিস করলে পরে আমার আবার কোন কোন ঝামেলা হয়ে যায়। বাবা, আর একটা কথা বলি শোন, তোর এই বোনটাকে ভালোভাবে দেখে রাখিস বাবা। দেখে রাখবো, দেখে রাখবো। আপনার মেয়ে মানে আমার বোন, একই তো হলো। আমি আমার বোনকে দেখে রাখবো না? ওকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আপনি শুধু স্বপ্ন দেখেন যে টাকা পয়সাগুলো কোন দিকে আপনি রাখবেন। আলাদা করে লকার বানাতে হবে আপনার টাকা পয়সা রাখার জন্য।
আমি আমি তাহলে আসি, আমি আসি। আচ্ছা। ভালো থাকেন চাচা। আর আমি খুব শীঘ্রই আপনাদের কাছে ওই বড়লোক হওয়ার সব সম্পত্তি টম্পত্তি কি কি বললেন না, সব করে আপনাকে পাঠিয়ে দিব। আচ্ছা, ঠিক আমি আছে আসি। যাক, এখন একটু নিশ্চিন্ত হওয়া গেল। তুমি আর কোনো চিন্তা করো না, ভাইয়াই সবকিছু করে দিবে আমাদের। হ্যাঁ মা, চলো। চলো। বাবা, কি ব্যাপার? তুমি কাঁদছো কেন? মারে, মারে, 5 বছর আগে, 5 বছর আগে আমাদের জায়গা সম্পত্তি সব কিছু মাহমুদকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার পর ও ব্যাংক থেকে লোন তুলেছে। এখন ব্যাংক তো আর আমাকে চিনবে না, ব্যাংক তো ওকেও চিনবে না। ব্যাংক চিনবে আমার সমস্ত জায়গা সম্পত্তি। আর ব্যাংকের এই টাকা লাভে আসলে অনেক টাকা হয়ে গেছে। এখন এই টাকা শোধ করার জন্য আবার আমার বাড়ি আমার বাড়ি নিলামে উঠবে। মা, হয়তো বাবা, তুমি ঠিকই ধরেছো। আসলে মানুষের অভিশাপে কিন্তু মানুষ ধ্বংস হয়ে যায়। আর এটা সত্যি যে সবচেয়ে বড় ভুল আমরা করেছিলাম ভাইয়াকে বিশ্বাস করে। ভাইয়া যে আমাদের সাথে এত বড় প্রতারণা করবে সেটা তো আমরা কল্পনাও করতে পারিনি। তাকে বিশ্বাস করে তুমি তোমার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলে, আর সে কি করলো? আমাদের বিশ্বাস নিয়ে আমাদের সাথে খেলা করলো। তার সাথে আমরা কত যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই পারলাম না। তারপরে শুনলাম সে নাকি বিদেশ চলে গেছে। আচ্ছা বাবা, সে তো আমাদেরই রক্ত, আমাদের সাথে কেন এই বেমানিটা করলো বলো তো? আমরা তো তাকে বিশ্বাস করে আমাদের বাড়িতে এনেছিলাম, বিশ্বাস করে সবকিছু তার হাতে তুলে দিয়েছিলাম, আর শেষমেশ কিনা সে আমাদের রাস্তায় নামিয়ে দিল। আজকে তার জন্য আমাদের এই অবস্থা বাবা। আজকে তার কারণে আমরা এভাবে পথে পথে ঘুরছি। মারে, 5 বছর আগে এই বাড়ি থেকে ওই ঝাড়ুদারের পরিবারকে আমি উচ্ছেদ করেছিলাম, এবং তাদের সাথে এত খারাপ ব্যবহার আমি করেছিলাম মা। ওই বিধবা মহিলা কত কাকুতি মিনতি করলো, কত অনুনয় বিনয় করলো, বললো যে আমার ছেলেটা আসুক, কয়েকটা দিন আমরা এখানে থাকি, তারপরে না হয় আমরা এখান থেকে চলে গেলাম। কিন্তু কিন্তু মা, আমি নিষ্ঠুরের মতো তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি রে মা। আমি তাদের কথা শুনিনি, এই বিধবা মহিলার চোখের পানিকে আমি কখনো মূল্যায়ন করিনি। আজকে সেই অভিশাপে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি রে মা। বাবা, শুধু তুমি তো আর অন্যায় করনি, সৈকতের সাথে তো আমিও অনেক অন্যায় করেছি। আমরা যে দুর্ব্যবহার ওদের সাথে করেছি না, সেই ফল আজকে আমরা ভোগ করছি। আসলে কথায় আছে না, উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখন আর কি করার আছে? আগামীকালকে আমাদের তো সমস্ত জায়গা সম্পত্তি নিলাম হয়ে যাবে। এই টিনের ঘরে আমরা থাকতে পারবো কিনা সেটাও তো সন্দেহজনক। বাবা, ওই বাড়িতে আমার কত স্মৃতি, তাই না? সেই ছোটবেলা থেকে ওই বাড়িতে আমি বড় হয়েছি। ঘরের প্রত্যেকটা আনাচে কানাচে আমার স্মৃতি রয়ে গেছে। আজকে সেই বাড়িটা বিক্রি হয়ে যাবে, নিলামে উঠবে। বাবা, যেদিন নিলামে উঠবে সেদিন তুমি আমাকে নিয়ে যাবে। শেষবারের মতো আমি আমাদের বাড়িটা একবার দেখে নিব। হ্যাঁ মা, যাবি, অবশ্যই যাবি মা। আর আমারও তো দেখার দরকার আছে আমাদের জায়গা সম্পত্তি বাড়িঘর কে নিলামে কিনে নিল, আর আর এই বাড়িতে আমাদেরকে থাকতে দিবে কিনা সেটাও তো জানার দরকার আছে। বাবা, এসব ভেবে তো আর কোনো লাভ হবে না। এভাবে আমাদের সবকিছু মানিয়ে নিতে হবে। ঘরে চল।
বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন নাকি? বাবা মনে হচ্ছে কেউ নেই। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কাকে চাই? কিরে মো, তুই এখানে? তার মানে এই বাড়ি তুই কিনেছিস? না, এই বাড়ি আমি কিনিনি, কিন্তু এই বাড়ির মালিক আছে, আমি ডেকে দিচ্ছি। আন্টি, আন্টি একটু বাইরে আসুন। এই যে ইনারা হচ্ছে বাড়ির মালিক। তোরা তোরা এই বাড়িটা কিনে নিয়েছিস? এটা কিভাবে সম্ভব? 5 বছর আগে তো আমার বাবা তোর মাকে এলাকা ছাড়া করে দিয়েছিল। হঠাৎ করে তোরা এই বাড়ি কিভাবে কিনলে? আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কিভাবে সম্ভব? কেন অবাক লাগছে নাকি? অবাক লাগাটা কি স্বাভাবিক, কারণ একজন ঝাড়ুদারের ছেলে কিভাবে এত টাকার মালিক হলো। বলেছিলাম না সময় বদলায়, অপমানের জবাব ঠিক একদিন দিয়ে দিব। যেদিন আমি ঢাকায় যাচ্ছিলাম মনে আছে, সেম কথাটা কিন্তু আমি বলেছিলাম, এই অপমানের জবাবটা দিই। সময়টা আমার হাতে, এখন সময়টা আমার, আগের সময়টা আপনাদের ছিল। কেমন লাগলো বিষয়টা? একটু সারপ্রাইজ হয়ে গেলেন না? আমার ভাতিজা মাহমুদ পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে সমস্ত জায়গা সম্পত্তি ব্যাংকে জমা রেখে ঋণ নিয়ে বিদেশে পালিয়ে গেছে। এখন আমরা অসহায় হয়ে গেছি বাবা, আমাদেরকে একটু সহযোগিতা করো না বাবা। আসলে আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। একটা সময় তোমার সাথে যা করেছি আমরা, এই কথাগুলো আমি আসলে ভুলে যাইনি। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। আমাদের সাথেও সেম এটাই হয়েছে। তোমাদের সাথে যা যা করেছি তার ফল এখন আমরা ভোগ করছি। দিন শেষে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। শুধু তোমাদের কাছে এটুকুই বলতে চাই, আমরা ভুল করেছি, তার জন্য আমাদেরকে ক্ষমা করে দিও। আপনার কথা আমরা কেন শুনব? মনে নাই আপনার কাছে আমি কত অনুরোধ করছি, আমার ছেলেটারে আসতে দেন, আমার মাত্র কয়েকটা দিন সময় দেন, তারপর আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। দেন নাই। আমারই টাইম নেয় হেসরাইয়া ঘাড় ধাক্কা দিয়া রীতিমতো বাইর করে দিছে। এখন আর আপনাদের কথা কি শুনবো? আমরা এখন টাকা দিয়া এই বাড়ি কিনা থাকতেছি, এই বাড়ি থেকে বাইর করে দেওয়ার মতো কেউ নাই। এটা আমার ছেলের পরিশ্রমের টাকা দিয়া বাড়ি ক্রয় করছে। আঙ্কেল, মানি ক্যান চেঞ্জ হোল লাইফ, কথাটা নিশ্চয়ই জানেন। টাকা মানুষের জীবনটাকেই পরিবর্তন করে দিতে পারে, সেটা আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আপনি নিশ্চয়ই টের পাচ্ছেন তাই না, যে কত শখের গড়া বাড়িটা আমি কিনে নিয়েছি। যাই হোক, এখন আপনারা রাস্তার ভিখারি, আর আমরা এই বাড়ি। আপনারা যে বাড়িতে গিয়ে এখন উঠেছেন, এই বাড়ি সহ আপনাদের সমস্ত সম্পত্তি আমি কিনে নিয়েছি। আপনাদের হাতে মাত্র সময় 2 দিন। 2 দিনের মধ্যে আপনারা ওই বাড়ি ছেড়ে দিবেন। কোথায় যাবেন, কি করবেন না করবেন সেটা জানার প্রয়োজন আমার নেই। সো সময়টা মাথায় রাখবেন। আপনারা এখন আসতে পারেন। বাবা এসব কি বলছে? আমরা এখন যে বাড়িতে আছি সেই বাড়িটাও নাকি আমাদের ছেড়ে দিতে হবে। এই বাড়িটা ছেড়ে দিলে আমরা কোথায় গিয়ে থাকবো বাবা? আমাদের তো পথে পথে থাকতে হবে। বাবা আমি আমার মেয়েটা নিয়ে কোথায় থাকবো বাবা? একটু রহমত করো বাবা, একটু রহমত করো। হাত জোর করে অনুরোধ করছি, আমাদের একটা বারের জন্য সুযোগ দাও। আমাদের ওই বাড়ি ছাড়া করে দিও না। আমরা কোথায় গিয়ে থাকবো? আমাদের রাস্তায় থাকতে হবে। আমাদের একটা বারের জন্য সুযোগ দাও তোমরা। এইসব কথা আমাকে বলে তো লাভ নেই। আমি আপনাদের কোনো কথাই শুনতে চাই না। আপনারা যেটা করেছিলেন সেটা বেঈমানি। বেঈমানের কোনো ক্ষমা হতে পারে না। যান, বের হন। মা, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে, আমিও চলে গেলাম তাহলে। আচ্ছা তাহলে চল, আমি তোকে বাসায় নামিয়ে দিয়ে তারপর অফিসে যাবো।